নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। অবশ্যই আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টের যে ডিভিশনাল বেঞ্চ সেটি তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে অবিলম্বে কিন্তু এআইএফএফকে নির্বাচন করতে হবে, এবং এই নির্বাচন প্রক্রিয়া যতদিন না শেষ হচ্ছে, সম্পন্ন হচ্ছে, নতুন কমিটি যতদিন না আসছে ততদিন কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবেন না এই ইন্টারিম কমিটি। এবং সে সবথেকে যেটা সমস্যা হচ্ছে যেটা হলো এফএসডিএল এবং এআইএফএফের যে চুক্তি, যেটা ডিসেম্বরে শেষ হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এফএসডিএল একটা প্রস্তাব পাঠিয়েছে এআইএফএফকে, যে অ্যানুয়াল ফি যেটা দেয় তারা দিত তারা, সেখান থেকে সরে তারা প্রফিট শেয়ারিং মডেলে তারা আসতে চায়। তো এই নিয়েই বিশদভাবে কথা বলার কারণে আমি এমন একজনের সঙ্গে আছি যিনি কিন্তু যার আমলেই কিন্তু এই এফএসডিএল এবং এআইএফএফ এর সঙ্গে এই চুক্তিটা সম্পন্ন হয়েছিল। 15 বছরের চুক্তি ছিল, যেটা কিনা এবছরই শেষ হচ্ছে। তো আমার সঙ্গে আছেন এক্স এআইএফএফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। বাপিদা, প্রথমেই আপনার থেকে জানবো যে যে এটার ইমপ্লিকেশন কী হবে যদি এই যে সুপ্রিম কোর্ট ডিভিশনাল বেঞ্চ যেটা বলেছে যে ইন্টারিম কমিটি কোনো রকম আলোচনা চালাতে পারবে না উইথ এফএসডিআর বা বিভিন্ন ক্ষেত্রে, এটার ইমপ্লিকেশন কী হবে? কথাটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এমন কোনো সিদ্ধান্ত এআইএফএফ নিতে পারবে না, বা এমন কোনো কাজ এআইএফএফ করতে পারবে না যেটা ইলেকশনকে প্রভাবিত করে। এবং সেই জন্য বলা যেতে পারে মডেল কোড অফ কন্ডাক্ট তারা শুরু করে দিয়েছে, যাতে এআইএফএফ যে এখনকার যেটা প্রেজেন্ট বডি কোনো রকম ইলেকশনে অ্যাডভান্টেজ না পায়, নিউট্রালিটি যাতে মেনটেনড হয়। তার জন্য হয়তো সাময়িকভাবে সব কিছু, যদি কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে থাকে এআইএফএফের, বা যদি কোনো সেরকম প্রমোশনাল কিছু ব্যাপার থেকে থাকে এআইএফএফের, সেইগুলো তাদের স্থগিত রাখতে হবে কিছু দিনের জন্য। তাতে যে খুব একটা ক্ষতি হবে ভারতীয় ফুটবলের আমি মনে করি না। এবং যেটা করেছে সুপ্রিম কোর্ট ঠিকই করেছে, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট তো ইলেকশনের আগে শুরু করতেই হয়, এবং নতুন কনস্টিটিউশন দেবে সুপ্রিম কোর্ট, সেই অনুযায়ী ইলেকশন হবে, এবং তারপরে যে বডি আসবে সেই বডি এফএসডিএল এর সাথে নতুনভাবে চুক্তির ব্যাপারে কথাবার্তা এগোবে, বা অন্যান্য কোনো বডির সাথে তারা টেন্ডার ফ্লোট করতে পারে, যারা যারা ইন্টারেস্টেড হবে তাদের সাথে কথা বলতে পারে। তার মানে এমনও হতে পারে যে যদি অন্য কোনো পার্টি যদি তারা ইন্টারেস্টেড থাকে, যে যে এমনও দেখা যেতে পারে যে এফএসডিএল এর বদলে অন্য কেউ আসতেও পারে। হ্যাঁ, এফএসডিএল যদিও ওদের ফার্স্ট রাইট অফ রিফিউজাল আছে, কিন্তু ওরা যদি মনে করে যে না, আমরা আর ভারতীয় ফুটবলের পৃষ্ঠপোষকতা করব না, আমরা মার্কেটিং রাইটস আর নেবো না, তখন এআইএফএফ বাধ্য হবে অন্য টেন্ডার ফ্লোট করতে, অন্যান্য যারা মার্কেটিং এজেন্সিজ আছে, কোম্পানিজ আছে, তাদের সাথে কথা বলতে। আপনাদের আমলে যখন 2010 সালে যখন চুক্তিটা হয়েছিল, তখন কিন্তু এই যে অ্যানুয়াল ফি যেটা, এবং ইটস নট আ ম্যাটার অফ স্মল অ্যামাউন্ট, 50 কোটি টাকা, এটা হঠাৎ করেই কিন্তু এখন এই নতুন প্রপোজালে কিন্তু এটা যেটা ওরা বলছে যে প্রফিট শেয়ারিং মডেল, যার জন্য এটা বন্ধ হয়ে যাবে। এবং এর পরিপ্রেক্ষিতে হাউ ডু ইউ সাস্টেন দ্য ন্যাশনাল টিম বা অন্যান্য ক্ষেত্রে, যেটা এআইএফএফের ম্যাক্সিমাম খরচটাই কিন্তু আসতো, ইনকামটা, সোর্স অফ ইনকামই ছিল কিন্তু এফএসডির এই টাকাটা। মনে রাখতে হবে 2010 সালে সেই সময় জি স্পোর্টসের সাথে একটা চুক্তি ছিল এআইএফএফের, এবং সেই চুক্তিটাকে সাবসিউম করে এই এফএসডিএল। তো তখন ছিল নাম আইএমজি রিলায়েন্স, তা পরবর্তীকালে এফএসডিএল হয়, ফুটবল স্পোর্ট ডেভেলপমেন্ট লিমিটেড। তো এই যে জি এর ওরা নেয়, এবং জি এর যে টাকাটা দেবার কথা এআইএফএফকে, সেই টাকাটা ওরা দিচ্ছিল, এবং জির কাছ থেকে কিন্তু টাকা দিয়েই ওরা পুরো রাইটসটা নেয়। আর সেই সময় আইএমজি রিলায়েন্স এআইএফএফের সাথে চুক্তি অনুযায়ী টাকা দিচ্ছিল। একটা জায়গায় একটা মানে সেই চুক্তিতে ছিল যে একটা কিছু বছর ওরা জি স্পোর্টসের যত বছর বাকি ছিল সেই অনুযায়ী দেবে, যেটা জি স্পোর্টসের দেওয়ার কথা। তারপর থেকে ওরা 50 কোটি টাকা দেবে, বা যদি মার্কেটিং রাইটস থেকে যত টাকা আসবে তার
20% যদি মোর দ্যান 50 crores হয় তাহলে সেটা দেবে, কিন্তু সেটা কখনো হয়নি। সেই জন্য 50 crores করে এআইএফএফ প্রত্যেক বছর পেত। তো এখন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নতুন করে চুক্তি আলোচিত হবে এবং নতুন করে চুক্তি হবে। তখন নতুন নেগোসিয়েশন হবে। সেখানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যেটা আগের বডি ছিল তাদের মাথায় ছিল যে এফএসডিএল এর সাথে কথা বলে এই মিনিমাম যে গ্যারান্টিড অ্যামাউন্ট এটাকে অনেক বাড়িয়ে নেওয়া। তো এখন দেখা যাক সেটা কি হয়। পুরো ইলেকশন প্রক্রিয়াটা কবে নাগাদ শুরু হবে এবং কতদিন লাগতে পারে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে? কোর্ট তো বলেছে যে মে মাসের মধ্যেই তারা ইলেকশনের দিনক্ষণ ঘোষণা করে দেবে, এবং কোর্ট এটাও বলেছে যে এই মে মাসের মধ্যে নতুন সংবিধান দেবে, যে সংবিধানের ওপর ভিত্তি করেই ইলেকশনটা হবে। এবং যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট তারা চালু করে দিচ্ছে, যাতে ইলেকশনটাকে প্রভাবিত কোনো কিছু না করতে পারে। যাতে এআইএফএফকে বলেছে যে এফএসডিএল এর সাথে চুক্তির ব্যাপারে আর কোনো কথা না বলতে, বা এমন কোনো কাজ না করতে, যেরকম কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক বা কোনো ফাইন্যান্সিয়াল প্রজেক্ট হোক, এগুলো করতে পারবে না, কারণ সেগুলো ইলেকশনটাকে প্রভাবিত করবে, নিউট্রালিটিটা চলে যাবে। সেই জন্য সুপ্রিম কোর্ট ওটা বলেছে। তো আশা করব যে মে মাসের মধ্যেই আমরা জানতে পারবো যে কবে ইলেকশনটা হবে। আর বাপিদা, যেটা সবার আগ্রহ, যে এই যে এফএসডিএল আর এআইএফএফ এর সঙ্গে যে এফএসডিএল এর যে প্রস্তাবটা, যে অ্যানুয়াল ফি না দিয়ে তারা যে প্রস্তাবটা দিয়েছে যে প্রফিট শেয়ারিং, এটা কি মেনে নিতে চাইবে এআইএফএফ? আমার তো মনে হয় ওটা মানা উচিত নয় ভারতীয় ফুটবলের স্বার্থে। যেটা মিনিমাম একটা গ্যারান্টিড অ্যামাউন্ট, যেটা 50 কোটি টাকা এফএসডিএল দিত, তার থেকে বেশি দেওয়া উচিত। আমরা যখন ছিলাম প্রশাসনে তখন আমাদের মধ্যে আলোচনা হতো যে আমরা কত বেশি চাইব এফএসডিএল এর কাছে। তো জানি না এখন কি হবে। এফএসডিএল যদি তাদের আগ্রহ হারিয়ে ফেলে ভারতীয় ফুটবলে, তাহলে অন্য কোনো মার্কেটিং এজেন্সি তারাও আগ্রহ প্রকাশ করতে পারে, এআইএফএফ টেন্ডার ফ্লোট করতে পারে, এআইএফএফ ইনভাইট করতে পারে অ্যাপ্লিকেশনস ফ্রম আদার মার্কেটিং এজেন্সিস, তখন নতুনভাবে চুক্তি হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে সমীচীন হবে প্রফিট শেয়ারিংয়ে যেতে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং সেখানে আমার মনে হয়, কেন বলছেন আপনি এটা? কারণ ভারতীয় ফুটবল থেকে প্রফিট করে এবং তার একটা পার্সেন্টেজ, যেরকম বোধহয় 14% বলছে, সেই 14%-এ 50 কোটি টাকার ওপরে আসবে, সেই বাণিজ্যকরণটা এখনও ফুটবলে আসেনি এবং সেই কমার্শিয়ালাইজেশনটা আসেনি। সেটা যেদিন আসবে সেদিনকে অন্যভাবে ভাবা যেতে পারে, সেদিনকে অবশ্য আরও বেশি টাকার অফার আসবে। কিন্তু এখন এই মতো অবস্থায় আমার মনে হয় যে ইলেকশনের পরে যে নতুন বডি আসবে তাদের এফএসডিএল এর সাথে নতুনভাবে কথাবার্তা বলা উচিত, এবং এমন একটা টাকার অঙ্কে চুক্তিটা হওয়া উচিত যাতে ভারতীয় ফুটবল ভালোভাবে বেঁচে পড়তে থাকে। কিন্তু কোনোভাবে প্রফিট শেয়ারিং মোডে আপনি যেতে চান না? আমার এআইএফএফ না যাওয়া উচিত, কারণ এআইএফএফ তো একটা বাণিজ্যিক সংস্থা নয়, প্রফিট শেয়ারিংয়ে যাওয়া আমার মতে যাওয়া উচিত নয়। কিসের ভিত্তিতে এই অ্যানুয়াল ফিটা, যখন আপনারা চুক্তিটা করেছিলেন যে 15 বছরে, কিসের ভিত্তি ছিল তখন? আসলে তার আগে এই এফএসডিএল এর সাথে চুক্তির আগে, এফএসডিএল এর নাম ছিল আইএমজি রিলায়েন্স, আইএমজিআর। তার আগে জি স্পোর্টসের সাথে চুক্তি ছিল এআইএফএফ এর, এবং সেই চুক্তি অনুযায়ী একটা টাকা প্রতি বছর এআইএফএফ পেত। যখন আইএমজি রিলায়েন্স এই জি স্পোর্টসের চুক্তিটা নেয়, তখন জি স্পোর্টসকে টাকা দেয় এবং এআইএফএফকে বলে যে জি স্পোর্টসের যে টাকাটা এআইএফএফকে দেওয়া উচিত, মানে চুক্তি অনুযায়ী, সেই টাকাটা ওরা দিয়ে দেবে, এবং সেই অনুযায়ী আইএমজি রিলায়েন্স টাকাটা দিত। পরবর্তীকালে ওরা সেই চুক্তিতেই লেখা ছিল যে যখন জি স্পোর্টসের টাকাটা, যেটা চুক্তির মেয়াদ সেটা শেষ হয়ে যাবে, যেটা জি স্পোর্টসের জায়গায় আইএমজি রিলায়েন্স সেটা পূরণ করছে, সেই আইএমজি রিলায়েন্স তারপর থেকে মিনিমাম 50 কোটি টাকা এআইএফএফকে দেবে।
তো সেই অনুযায়ী এই এফএসডিএল, যেটা নতুন নামাকরণ সেই আইএমজি রিলায়েন্সের, সেই এফএসডিএল 50 কোটি টাকা করে দিয়ে এসছে এত বছর ধরে। তো আপনারা শুনলেন বিশদভাবে, মানে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করলেন এক্স এআইএফএফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। তো আশা করা যায় যে এই যে অচলাবস্থা যেটা একটা তৈরি হলো যে সুপ্রিম কোর্টের ডিভিশনাল বেঞ্চের রায়ে, সেটা দ্রুত কাটিয়ে উঠবে এবং দ্রুত যেন একটা ইলেকটোরেট বডি যেন তৈরি হয় এবং ইলেকশনটা যাতে সম্পন্ন হয়, যাতে নতুন কমিটি এসে এফএসডিএলের সঙ্গে যে কথোপকথন সেটা যেন চালু রাখে। তবে যেটা আরও একটা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললেন মিস্টার সুব্রত দত্ত, সেটা হলো কখনোই কিন্তু এআইএফএফের উচিত নয় প্রফিট শেয়ারিং মোডে যাওয়া, কেননা এখনও কিন্তু সেই কমার্শিয়ালাইজেশনের ব্যাপারটা কিন্তু সঙ্গে এখনও কিন্তু ভারতীয় ফুটবল আসেনি। তো এভাবেই পুরো আরও ডিটেলে আমরা এই খবরে থাকবো এবং যাবতীয় ফুটবলের খবর পেতে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।